এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি শ্রীকান্ত আচার্য, আলাপচারিতায় শ্রীতমা মুখোপাধ্যায়। আপনারা শুনছেন অতিথি। অতিথিতে আজ যিনি আছেন তিনি আমাদের সঙ্গীত পিপাসু মানুষদের খুব কাছের জন, শ্রীকান্ত আচার্য। এই যে বাড়িতে দুজন সৃষ্টিশীল মানুষ বাস করেন, অর্ণাদির লেখা প্রচুর গান আপনি রেকর্ড করেছেন, কোন সময় কি মনে হয়েছে যে আমি লিখবো ও সুর দেবে, বা এই রকম দুজন সৃষ্টিশীল মানুষ যে বাস করেন কোথাও কোনো দ্বন্দ্ব? এখন তো আমরা দেখি একজনই সবকিছু করছে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ গীতিকার, সুরকার, কম্পোজার যাই বলি না কেন, সবটা মিলে একটা নির্মাণ। সেখানেও কি কোথাও ঘাটতি হচ্ছে সেই উৎকর্ষতার? না, এটা কিন্তু আমরা ভুলে গেলে আমাদের চলবে না যে আমাদের কিন্তু এই ইতিহাসটা আছে, যেখানে আমি বিশেষ করে পাঁচজন মানুষের নাম বলবো যারা গান লিখেছেন এবং সুর দিয়েছেন একই সঙ্গে। এই ট্র্যাডিশন তো আমাদের দেশে আছে। রবীন্দ্রনাথ করেননি, নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল। আমাদের এই যে কম্পার্টমেন্টালাইজড হয়ে যাওয়া, অর্থাৎ গান লেখার কাজটা শুধু মক্স করা লিখিয়েদের হাতে ছেড়ে দেওয়া হলো, সুরকার একটা আলাদা সেগমেন্ট হয়ে গেলেন এবং যারা গাইছেন তারা তো আছেনই। আমি যতটুকু বুঝেছি, আমি যতটুকু স্টাডি করেছি, এই প্রয়োজনটা আমাদের দেশে বেশি করে দেখা দিল স্বাধীনতার পরবর্তীকালে, যখন চলচ্চিত্র জনপ্রিয় হতে আরম্ভ করল, ফিল্মের গান যখন বেশি করে তৈরি হতে আরম্ভ হলো, তখন প্রযোজক বা পরিচালকরা মনে করতে আরম্ভ করলেন যে আমাকে একটা এই পার্টিকুলার গান তৈরি করতে হবে, এটা এই লোকটাকে দিয়ে যদি আমি সুর করাই, আর ওই লোকটাকে দিয়ে যদি আমি লেখাই, আর ওই লোকটাকে দিয়ে যদি আমি গাওয়াই, তাহলে এই তিনজনের মিলিত প্রচেষ্টায় এন্ড রেজাল্টটা আমি বেস্ট পাবো। হয়তো ওই লোকটা সুর করবে ভালো, কিন্তু লেখাটা হয়তো ভালো হবে না, লেখাটা তোর পাশের লোকটা বেটার লিখবে। আমি বুঝতে পারছি। এইভাবে এই যে কাজের বিভাগগুলো আলাদা হয়ে যাওয়া, এটা আমার ধারণা, এটা যখন বাংলা চলচ্চিত্রে গানের জনপ্রিয়তা বাড়তে লাগলো, তখন এই ভাগাভাগি করে কাজ করার প্রবণতাটাও বা এর ইতিহাসটা বা ট্র্যাডিশনটা তৈরি হয়েছে। এবার কোনো কোনো ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে, ডেফিনেটলি হয়নি। সলিল চৌধুরী যখন নিজে কোনো ছবিতে সুর করেছেন, তখন তার ছবির গান উনি নিজেই লিখেছেন, কিন্তু সেটা খুব এরকম উদাহরণ বেশি নেই। আমার কথা হচ্ছে যে সেটাও একটা ট্র্যাডিশন, সেটা যেমন সেটাও তৈরি হয়েছে। আবার আমি একটু আগে যে পাঁচজনের কথা বললাম, তারাও যেমন ছিলেন, আবার এইভাবে আলাদা করে একজন নতুন সেট অফ গীতিকারদের আমরা পেলাম, যাদেরকে পেলাম, এমন কিছু মানুষকে পেলাম যারা শুধুমাত্রই সুরকার হিসেবে একেবারে একটা বিরাট জায়গা করে দিলেন। তারাও তো অসাধারণ সমস্ত গান করেছেন। এটা নিয়ে অনেকে বিতর্ক আছে, অনেকে বলেছেন যে না, এরকম ভাবে কাজ ভাগাভাগি করে দিলে ওটা ঠিক নয়, ওরকম বিদেশে এই ট্র্যাডিশনটা নেই কিন্তু অতটা। কিন্তু আমি ওই কথাটা মানি না, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে তিনজনের মিলিত প্রচেষ্টায় একটা খুব সুন্দর, একজন দারুণ লিখেছেন, একজন দারুণ সুর করেছেন এবং আরেকজন দারুণ গেয়েছেন, এটা তো হয়েছে, আমরা দারুণ দারুণ গান পেয়েছি। সো ওটা আলটিমেটলি ম্যাটার করে না, ম্যাটার করে যে গানটা হলো কিনা ভালো। সেটা এমনও হতে পারে কেউ যে একজনই লিখলেন, সুর করলেন, গাইলেন, অ্যারেঞ্জ করলেন, সবকিছু করলেন, আলটিমেটলি সেটা কতটা উৎকৃষ্ট হলো সেটাই ম্যাটার করে। এটা নিয়ে কোনো অ্যাবসলিউট বা আলটিমেট কথা বলা যায় বলে আমি বিশ্বাস করি না। এবার কামিং টু দ্য সেকেন্ড পয়েন্ট, তুমি বললে যে বাড়িতেও একজন এরকম রয়েছে। হ্যাঁ, অর্ণা গান লিখতে ভালোবাসে, যদিও অর্ণা ওর নিজের যে অন্যান্য কাজ সেগুলোতে অনেক বেশি ব্যস্ত থাকে। কিন্তু গন্ডগোলের জায়গা হচ্ছে এইটা যে ও সব থেকে কম গান লিখেছে যে মানুষটা, সেটা হচ্ছে আমি, ঠিক আছে। এবার এটা নিয়ে আমাদের মধ্যে একটা বিতর্ক আছে যে আমি নাকি ভীষণ খুঁতখুত করি, ওর কোনো লেখা হলে আমি ওকে ভীষণ পাল্টাতে বলি ইত্যাদি। আমার সঙ্গে এই গান লেখার ব্যাপারে ওর যতটা না বোঝাপড়া, তার থেকে অনেক বেশি বোঝাপড়া ওর জয়ের সঙ্গে, সত্যি কথা বলতে। তো জয়ের সুর করা এবং অর্ণার লেখা অনেক গান আরো অন্য অনেক শিল্পীরা গেয়েছে টুকটাক করে, আমিও গেয়েছি একটা দুটো, এবং অর্ণার লেখা আমার সুর করা গানও আছে, সেরকমও আছে। আমার মনে হয় যে সংখ্যায় খুব বিরাট কিছু হয়তো হয়নি, কিন্তু যে কটা গান আমরা তৈরি করতে পেরেছি সেগুলো খুব একটা খারাপ হয়। ওই রকম একটা গান শুনি। আর জয় সরকার প্রসঙ্গ যখন এসেই গেছে, তখন একটু আমরা মুসাফির রানার প্রসঙ্গে যাব। তার আগে একটা গান শুনি আপনার আর অর্ণাদির। হ্যাঁ, আমি
এই যে গানটা বরং আমি একটু শোনাবার চেষ্টা করছি, এটা হচ্ছে একেবারে আজ থেকে প্রায় 23 বছর, 23 তো না 24 বছর আগে। এই গানটি অর্ণার লেখা ছিল এবং আমাদের আরেকজন খুব প্রিয় মানুষ, তার নাম বাণীকণ্ঠ সাহা। বাণীদা এই গানটা লিখে দিয়েছিলেন। নাম হারানো কোন পথের ঠিকানায় আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায়, তাই রাতের শেষ রোদ্দুর এসে আমায় নিয়ে যায়। নাম হারানো কোন পথের ঠিকানায় আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায়, তাই রাতের শেষ রোদ্দুর এসে আমায় নিয়ে যায়। না হারানো কোন পথের ঠিকানায় আজ ঘুম ভাঙাতে কে যে ডাকে ইশারায়। জয় সরকার প্রসঙ্গ যখন এসে পড়লো তখন একটু জিজ্ঞেস করি যে আপনি মানেই কিন্তু একটা জমজমাটি আড্ডা, সেটা বাড়িতে হোক, স্টুডিওতে হোক, যেখানে হোক। বাঙালির আড্ডার ধরনটা এখন বদলে গেছে, কিন্তু বাঙালির আড্ডা মানেই একটা সমৃদ্ধ কিছু উঠে আসা, যেটা যেন আমার মনে হয় যে এই যে মুসাফিরানা কাজটা শ্রীকান্ত দা, জয় সরকার এবং শ্রীজাত, এই যে তিনজনের সম্মিলিত, এটাও কি নিছক আড্ডা দিতে দিতেই কোনো একদিন উঠে এসেছিল? না, ঠিক ওইভাবে হয়নি। জয়ের সঙ্গে আমার সম্পর্ক সে নয় নয় করে আজ প্রায় 27 বছর হয়ে গেল প্রায়। শ্রীজাতর লেখা আমি আগে পড়েছি, মানে শ্রীজাতর কবিতা পড়ে ওর সম্পর্কে একটা ভয়ঙ্কর কৌতূহল জন্মায়। যে ছেলেটা লেখার স্টাইল একদম আলাদা, ছেলেটা কে। তারপর এই দক্ষিণ কলকাতার একটা স্টুডিওতে একটা কোনো রেকর্ডিং এ গিয়ে সেই কাজটা কার কি বৃত্তান্ত আমার এত মনে নেই, কিন্তু সেই কাজটায় শ্রীজাত এসেছিল এবং সেই দিন ওর সঙ্গে আমার এই সাক্ষাৎ হব হব করেও হলো না, গেল। এরপর আমি একটি অনুষ্ঠান করতে যাচ্ছিলাম বোকারোতে। তো আমরা হাওড়া স্টেশন থেকে যখন ট্রেনে উঠছি, দেখলাম যে আমাদের পাশের কামরাতেই শ্রীজাত উঠছে। ও আমার দিকে তাকাচ্ছে, আমি ওর দিকে তাকাচ্ছি। আমরা একই ট্রেনে গেলাম, বোকারোতে নামলাম। বোকারোতে একটি অনুষ্ঠানে আমরা গান করলাম এবং আমাদের গানের পরে বা আমাদের গানের আগে ওর কবিতা পাঠ ছিল। ও দূর থেকে আমাকে দেখছে, আমিও দূর থেকে আমি ওকে দেখছি, কিন্তু সেইবারও আলাপ হলো না। কিন্তু এটুকু বুঝতে পারলাম যে দুজনেই দুজনকে আইডেন্টিফাই করছি এবং আমাদের একটু ঔৎসুক্য দেখাচ্ছি। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে জয় এবং আমরা দুজনেই ভীষণ গজল ভালোবাসি। তো আমার একটা ইচ্ছে ছিল যে গজল যেভাবে লেখা হয়, যেরকম ফরম্যাটে গজল লেখা হয়, এই ফরম্যাটটা যদি বাংলা গানের ভেতরে এনে একটু অন্য কোন রকম একটা নিরীক্ষা করা যায়। তুমি নিশ্চয়ই জানো যে গজল কিভাবে লেখা হয়। শের ফর্মে তো লেখা হয়, কাপলেট ফর্মে, দুটো দুটো করে লাইন থাকে, অনেকগুলো লাইন থাকতে পারে, প্রত্যেকটা লাইনের আলাদা একটা করে মিনিং হবে, আবার সবটা মিলে একটা মিনিং হবে। তো এই ফরম্যাটটা আগে কাজী নজরুল ইসলাম লিখেছেন এবং সার্থক গজল কম্পোজ করেছেন, এবং এই ফরম্যাটের বেশ কিছুটা ইনফ্লুয়েন্স জটিলদার গানের মধ্যেও ছিল। জটিলদার নিজের মতো করে নিজের রচনায় গজলের ইনফ্লুয়েন্সকে ধরেছিলেন, সেটা তো একটা অন্য দিক ছিল। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, এটা একেবারে মেহেদী হাসানের 16 থা জল বুঝা হুঁ তার থেকে একদম নিয়ে জটিলদা কম্পোজ করেছিলেন, এবং জটিলদার কলম তো মারাত্মক ছিল একদম। তো আমরা ভাবছিলাম সেটা তো জটিলদা তার কাজ করেছেন, তিনি তার সিগনেচার রেখে চলে গেছেন, ওখানে তো কেউ ছুতে পারবে না, আমরা একটু আমাদের মতো কিছু করতে পারি কিনা। তো জয়কে আমি কথাটা একদিন বললাম, জয় একেবারে লুফে নিল। তারপরে যেটা হলো, কিন্তু কে করবে, আমার তখন মনে হলো যে এই কাজটাই যদি কেউ পারে, আমার মন বলছে কেন জানি না, পারলেও শ্রীজাত পারবে। এবার আমি শ্রীজাতর ফোন নাম্বার জোগাড় করলাম এবং শ্রীজাতকে ফোন করলাম। ফোন করতেই উল্টো দিক থেকে একটা লোক খেকিয়ে উঠলো, কারণ দেখলাম যে ওটা শ্রীজাতর নম্বর নয়, তো ওটা একদা শ্রীজাতর নাম্বার ছিল। এবার সেটা কোনো কারণে তার মালিকানা পাল্টে গেছে। এবার আমার মতো বোধহয় আরো 25,000 লোক তাকে ফোন করেছে। এবার সেই লোকটা খেকিয়ে উঠে আমাকে গালাগাল করে ফোনটা রেখে দিল। তারপরে আমি শ্রীজাতর ফোন নাম্বার জোগাড় করলাম এবং তারপরে আমি শ্রীজাতকে ফোন করলাম এবং কথা হলো, এলাম যে আমরা কেন মিট, বললো নিশ্চয়ই, ও খুব আগ্রহ দেখালো। তো আমাদের প্রথম তিনজনের মিট করাটা আমার এখনো মনে আছে শ্রীতমা। আমরা উত্তম মঞ্চ বলে যে প্রেক্ষাগৃহটা আছে মনোহরপুকুরে,
তার সামনে একটা ছোট্ট চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানটাতে আমরা 3 জন মিট করলাম। আমরা 3 জনে ছোট ভাঁড়ে 3টে চা নিলাম, নিয়ে আমরা একটু নিজেদের মধ্যে কথা বললাম, এবং তারপর ওখান থেকেই আমরা সোজা জয়ের বাড়িতে গেলাম। ওর জয় আর লোপা এখন যেখানে থাকে লেক প্লেসে, ওই আমাদের প্রথম একটা মিটিং হলো। এবং তারপর আমরা কি চাইছি, কি আমাদের ভাবনা, সেটা আমাদের মধ্যে একটু এক্সচেঞ্জ হলো, এবং তারপরে ওরা কাজ শুরু করলো। তারপরে একদিন ওরা বললো আমরা কয়েকটা গান রেডি করেছি, তুমি একটু শুনবে। এই বসলাম, এই আমাদের প্রথম মুসাফিরানার জন্ম হলো। একটু তার ছোঁয়া। যেমন প্রথম গানটা হচ্ছে এটা, এসেছি আবার ফিরে সেখানে অচেনা পথে চেনা ঠিকানা, এসেছি আবার ফিরে সেখানে অচেনা পথে চেনা ঠিকানা, তোমার শহর চেনে না আমায়, তোমার শহর চেনে না আমায়, বাহানা খোঁজা খোঁজে বাহানা, এসেছি আবার ফিরে সেখানে অচেনা পথে চেনা ঠিকানা। আমরাও আজকে শ্রীকান্তদাকে সেই চেনা ঠিকানাতেই পেয়েছি। আর একটু যদি এগুই, ধরুন গানটাকে যদি সরিয়ে রেখে অন্য শ্রীকান্ত আচার্যের কথা একটু আসি, সেই যে শ্রীকান্ত আচার্য ভীষণ ভালো অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্রততী বা রত্নাদির সঙ্গে। আমি নিজে বলছি, কারণ আমি ধরুন হৈমন্তীদির 25 বছরের অনুষ্ঠানের কথাই যদি দেখি, বা এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে যখন আমি দেখেছি, এটা আমি বলবো একটু, ধরুন এই পেশায় যারা আজকাল আসছে, বাচিক শিল্পী বলি, সঞ্চালক বলি, যাই বলি না কেন, আপনি যখন কোনো একটা অনুষ্ঠানের সঞ্চালক বলুন, সূত্রধর বলুন, যা বলতে চাইবেন, কথা মুখ্য বলুন, সেটা সেই দায়িত্ব পালন করেন, তখন নিজেকে নির্মাণ করেন কি করে? তুমি এমন কমপ্লিমেন্ট আমাকে দিচ্ছ, আমাকে এক্ষুনি উঠে এখান থেকে চলে যেতে হবে। এত বড় কিছু নয়, একদমই সত্যি কথা বলছি, এখানে এর মধ্যে কোনো বিনয়ের কথা নেই। তুমি যতটুকু দেখেছো আমাকে, যে ভূমিকায় ওইগুলো করেছি, সেগুলো অনেক ক্ষেত্রে একটু চাপে পড়ে করতে হয়েছে। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার ভালো লেগেছে, এই কথাটা আমি অস্বীকার করবো না। এটা যদি আমি বলি যে আমার ভালো লাগেনি, তাহলে মিথ্যে বলা হবে। আসলে কি জানো তো, এটাও হচ্ছে এই যে বাংলা ভাষাটাকে সুন্দরভাবে বলা। আবার আমি ওই আকাশবাণীর কথাতে ফিরবো একবার। এই যে আমি যে সমস্ত কণ্ঠস্বরগুলোর কথা বলছিলাম, আমি দুজনের কথা একটু বলি। তারা পরপর দুজনেই প্রয়াত হলেন, পার্থদা, গৌরীদি। এরা রেডিওর সঙ্গে আমরা ওই যে বিকেলবেলাতে ছোট্ট সোনা বন্ধুরা, আদরা, ভালোবাসা ভালোবাসা সব হ্যাঁ বলে সব করে উঠতেই বাচ্চাগুলো। এই যে পার্থদাকে পরে যখন দেখেছি, যখন পার্থদা এবং গৌরীদি কর্ণকুন্তী সংবাদ করছেন, আবার ওই লোকটাই আমাদের ছোট্ট বাচ্চাদের গল্পদাদুর আসর। হ্যাঁ, বাংলা ভাষার প্রতি যদি আমার এতটুকু ভালোবাসা, সেটাকে বলতে ভালো লাগার যে আনন্দ, সে আনন্দের বীজ যদি কেউ মনের ভেতরে পুঁতে দিয়ে থাকেন, তাহলে তারা এই মানুষগুলো। সেটা তো একটা অবশ্যই আছে, বারবার আছে। কিন্তু আমার যেটা খুব জানতে ইচ্ছা করে, এখন ধরুন অনেক অনুষ্ঠানে বা অনেক ক্ষেত্রেই যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি বা হয়তো যার সাক্ষাৎকার নিচ্ছি, সেটা না জেনে চলে আসি। এই হোমওয়ার্কটা হোমওয়ার্ক তো তোমাকে একটু করতে হবেই, এবং বিশেষ করে আমি তোমাকে এটাও বলছি, সেটা হচ্ছে এই সত্যি কথা বলছি একদম, তুমি খুব দুঃখজনক এটা। ধরো হৈমন্তীদির সঙ্গে তুমি যে কথাটা বললে, হৈমন্তীদির সঙ্গে যখন বসে আমি কথা বলবো, তখন আমাকে নিজেকে প্রস্তুত করতেই হবে। আমি জানি ভুলে না যাই ওটা আমি কার সঙ্গে কথা বলছি, এবং আমাকে তার সারা জীবনের স্ট্রাগল, তার সঙ্গীতের যাত্রা, তার শিক্ষা, তার তালিম, কোন কোন মানুষের সঙ্গে তিনি ওঠা বসা করেছেন, কোন কোন ফেজের ভেতর দিয়ে তিনি গেছেন, এগুলো আমাকে জানতেই হবে। এইখানে একটুখানি ঘাটতি এসে যায় শ্রীতম আজকাল। অনেক মাধ্যমে অনেক ছেলে মেয়েকে আমি দেখি, তো তারা ঢুকেছে, তারা কথা বলতে আসে, তারা কিছু না জেনেই চলে আসে কথা বলতে। তারা যে অ্যাপ্রোচে আমার কাছে আসছে, ঠিক সেই একই অ্যাপ্রোচ নিয়ে একটা রাজনৈতিক নেতার কাছেও যাচ্ছে। হ্যাঁ, দুজনের সঙ্গে ওর কাজ হচ্ছে কথা বলা, কিন্তু দুজনের সঙ্গে একইভাবে কথা বলা যায় না, এই সেন্সটা ওদের তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রে। এবং আমার ওইখানেই মনে হয় যে
একটুখানি যেটা দরকার হয়, যেটার কোনো বিকল্প নেই, সেটা হচ্ছে একটুখানি পড়াশোনা। একটু, আমি বলছি না যে একটা দিগ্গজ হতে হবে, কিন্তু পড়াশোনাটা একটু থাকা দরকার। এটা বড্ড কমে যাচ্ছে আমাদের। আর শ্রীকান্ত দাঁড়ি একটুর মধ্যে কিন্তু অনেকখানি আছে, সেটা আমি বলছি না যে কিন্তু শোনেন তারা জানেন। হ্যাঁ, কিন্তু আমি যে সাবজেক্টটায় রয়েছি, তুমি যে সাবজেক্টটায় রয়েছো, আমাদের নিরন্তর একটা প্যারালাল, আমাদের একটুখানি বইপত্র উল্টানো চলতে থাকবে মাঝে মাঝে, তাই না? মানে ওটা না থাকলে কিন্তু তুমি এনলাইটেন্ড হবে না কখনো। এই বইপত্র উল্টাতেই মনে হয়েছে যে এই কবিতার প্রতি যে ভালোবাসা, বা কবিতাটাও যেভাবে আপনি করেন, এই ভালোবাসার গানটা এত জানেন বলে কি এত সুন্দরভাবে আবৃত্তিটা ছোটবেলা থেকে। এর বীজ আবার কে জানো তো? ওই আমার বাবার কেনা শখের গ্রামোফোন রেকর্ড। বাবা কিনেছিলেন রবীন্দ্রনাথের 70 একদিকে লুকোচুরি, অন্যদিকে বীরপুরুষ। আমি এখনো শুনি, আমি এই দুটোর আবৃত্তি এখনো শুনি। আরেকটা রেকর্ড ছিল ওই ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়ছো বারে বারে, রবীন্দ্রনাথের। আমি ওটা তো সিরিয়াস কবিতা হলো, কিন্তু এই যে বীরপুরুষ কবিতার ভেতরে উনি একটা মক সিরিয়াসনেস দেখাচ্ছেন, এবং সেটাকে উনি যেভাবে বলছেন, আমি এই মুগ্ধতা আমার এখনো এই বয়সে এসেও শেষ হয়নি। এই যে তোমাকে আবৃত্তির ছোট একটা জায়গা, লুকোচুরি কবিতাটা আছে না, এই যে ওই জায়গাটা আমি বারবার শুনতাম, এখনো শুনি, যে স্নানটি সেরে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে ওই পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। এবার তুমি ওটা আবার শুনবে। রবীন্দ্রনাথ বলছেন ওই যে স্নানটি সেরে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, অ্যাজ ইফ তুমি ভিজুয়ালাইজ করবে যে মা আসছেন। এবার এখান দিয়ে ওই পুজোর ঘরে যাবে, অর্থাৎ ওই যে আমরা ডপলার এফেক্ট বলি না, দেখবে গাড়ির হর্ন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে ওই যে এই যে বেরিয়ে যাওয়াটা, তুমি একটা ডিস্টেন্স বুঝতে পারো তো। রবীন্দ্রনাথ ওই যে পায়ে হেঁটে এসে একটা ডিস্টেন্স কাভার করে মা চলে গেলেন, ওনার ওই মডুলেশনটার ভেতর দিয়ে উনি ওই ডিস্টেন্সটা দেখিয়ে দেন। স্নানটি সেরে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এটা একটা বলা। এখান দিয়ে মানে এবার আমার সামনে এসে উনি পৌঁছে গেছেন, এখান দিয়ে ওই পুজোর ঘরে যাবে। ওই পুজোর ঘরেটা বলতে গিয়ে গলার পিচটা স্লাইটলি আপ হয়ে গেল, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। এই যে বলাটা, এই যে থ্রিলটা, এই যে আনন্দটা, ওটা আমি 7 বছর বয়সেও যেরকম পেতাম, আজকে 62 বছর বয়সেও ঠিক একই রকম পাচ্ছি। এই আনন্দটা অফুরান, এটা কোনোদিন শেষ হবে না। এবং এইটাই আমার বাচিক শিল্পের প্রতি যতটুকু ভালোবাসা, তার শুরুটা ওইখান থেকে। এরপরে না কোনো কথা বলতে ইচ্ছে করে না, শুধু যেটা বলতে ইচ্ছে করে আপনাদের কাছে ভীষণভাবে অনুরোধ, বা যারা শুনছে শুনুন, শোনার কোনো বিকল্প নেই একদম। আমি কোনোদিন ওইভাবে তো আলাদা করে কবিতা বলা শিখিনি, গানও কিছু শেখা হয়নি, কবিতা বলাও শেখা হয়নি, কিন্তু তবুও এই ভালো লাগে বলে ওই রকম ধরনের কোনো কাজের সঙ্গে নিজেকে একটু জড়িয়ে রাখতে পেরেছি। এবং সেটা পেরেছি মানে কি, আমার কি বলবো, যে আমার পরম সৌভাগ্য, আমার কোনো জন্মের কোনো সুকৃতির ফল হয়তো, যে আমরা রবীন্দ্রনাথের শ্রুতি নাটক করলাম আমাদের চিরকুমার সভা। এবং একদিন আমাকে গৌরীদি খুব স্নেহ করতেন, কিন্তু গৌরীদি যেদিন একদিন ফোন করে আমাকে বললেন যে শ্রীকান্ত, চিরকুমার সভাটা আমরা করেছিলাম, বিকাশ দা করিয়েছিলেন, বিকাশ রায় আমাদের পরিচালক ছিলেন, উনি করিয়েছিলেন শ্রুতি নাটক হিসেবে, ওটাকে আমি আবার একটু রিভাইভ করব, তোমাকে অক্ষয়ের চরিত্রটা করতে হবে। এটা যখন স্বয়ং গৌরী ঘোষ আমাকে ফোন করে বললেন, আমি তো প্রথমেই আমার যা চরিত্র, আমি প্রথমেই না না বলে চিৎকার করেছিলাম। তখন গৌরীদি বললেন যে তোমার ওই না না আমি শুনতে চাই না, অমুক তমুক, এবং গৌরীদি আমাকে করিয়ে নিলেন। আমার একদিকে উর্মিমালা বসু, একদিকে জগন্নাথ বসু, ওদিকে বিভাস চক্রবর্তী, সেই কাস্টিংটাও মারাত্মক ছিল। হ্যাঁ, আমি তাদের পাশে বসে আমি শ্রুতি নাটক করছি, আমি মাঝে মাঝে নিজেকেই চিমটি কেটে দেখছি যে এটা সত্যি ঘটছে কিনা। কিন্তু এ সবটাই সম্ভব হয়েছিল, গৌরীদি প্রশ্রয় দিয়েছিলেন ভালোবেসে, এবং হয়তো আশীর্বাদ করেছিলেন। ঠিক একইভাবে ব্রততীর সঙ্গেও আমাদের যে রক্তকরবী, আমি এখনো করি, আমরা করি রক্তকরবীর শো, ব্রততী আমাকে বিশু পাগলের চরিত্রটা দিয়েছে, খুবই কঠিন চরিত্র, কিন্তু কি অনায়াস দক্ষতায় না, আপনি করেন। দক্ষতা না, কোনোবারই করে ঠিক ওটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। তার কারণ হচ্ছে রক্তকরবী করতে গিয়ে সমস্যা দুটো হয়, আমি তোমাকে বলছি। একটা হচ্ছে যে এখনো পর্যন্ত অনেকগুলো শো হয়েছে আমাদের, কোনো একটা শো করে আমি বাড়িতে এসে আমার মনে হয়নি যে আজকে খুব দারুণ করতে পারলাম। কারণ
ওটার আইডিয়াল ফর্মটাকে স্পর্শ করা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা এতটাই কঠিন সাবজেক্ট যে মনে হয় বাড়ি এসে মনে হয় যে এটা এভাবে কেন বললাম, এটা এভাবে বলা উচিত ছিল না, ওইভাবে বললে ভালো হতো। এটা একটা ভয়ঙ্কর ফ্রাস্ট্রেশনের দিক। তখন আমার মনে হয় যে আরেকবার যদি সুযোগ পাই এগুলোকে শুধরে নেব, কিন্তু পরের বারেও হয় না। মানে ওই চেষ্টাটাই হতে থাকে, কিন্তু কিছুতেই যেটা করতে চাইছি ঠিক সেটা যেন হয়ে উঠছে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটা প্রাপ্তির জায়গা। যতবার রক্তকরবীতে অভিনয় করছি, আমরা একসঙ্গে রিহার্স করছি, আমি ব্রততী, সুমন্ত্র, দেবেশদা, মনোজ, শ্রবণা, ওরা সবাই রয়েছে, অলোক রায় ঘটক। আমরা প্রত্যেক দিন, এটা আমি বলছি একদিনও এর অন্যথা হয়নি, প্রত্যেকটি মহড়ায় এবং প্রত্যেকটি অভিনয়ে আমরা প্রত্যেকদিন আবিষ্কার করছি যে রক্তকরবী কি অসামান্য একটা নাটক। প্রত্যেক দিন আবিষ্কার এবং পুনরাবিষ্কার করছি। প্রত্যেক দিন এরকম একটা ঘটনা ঘটছে শ্রীতমা, যে কোনো একটা সংলাপ, সেটা হয়তো আমার সংলাপও নয়, সেটা হয়তো সুমন্ত্র অধ্যাপকের চরিত্র করছে, হয়তো ওরও সংলাপ নয়, হয়তো অন্য কোনো চরিত্রের একটা সংলাপ। আমরা তার আগে অন্তত আমাদের 100টা রিহার্সাল হয়ে গেছে, কিন্তু সেই দিন একটা কোনো সংলাপ শুনে আমরা মানে গভীর মুগ্ধতায় পরস্পরের মুখের দিকে চাইছি। কি অসামান্য লেখা, মানে আমার মাঝে মাঝে মনে হয় যে কি অসামান্য নাটক। আমি কোথাও সেদিন একটা পড়লাম, রক্তকরবী অভিনয় করতে গিয়ে রক্তকরবী সম্পর্কে কে কি লিখেছেন সেগুলোরও একটু পড়ার আগ্রহ জন্মাচ্ছে। সেগুলোকেও একটু জোগাড় করে বিভিন্ন লোকের আর্টিকেল, শঙ্খবাবুর লেখাটা আরেকবার নতুন করে পড়লাম। ঘটনা যেটা, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি উক্তি পড়লাম এক জায়গায়। বললেন যে রবীন্দ্রনাথের যদি সত্যি নোবেল পাওয়ার মতো কোনো রচনা থেকে থাকে সেটা হচ্ছে রক্তকরবী। ওনার রক্তকরবীর জন্য নোবেল পাওয়া উচিত ছিল। এবার এটা উনি ওনার ব্যক্তিগত মতামত বলেছেন। এই ধরুন রক্তকরবীর প্রথম শো যেদিন হয়েছিল সেদিনও আমি শুনেছিলাম, তারপর কলকাতার এই বিভিন্ন প্রেক্ষাগৃহে আমি রক্তকরবী শুনেছি। এটা সত্যি আমার মনে হয়েছে, ঠিক আপনি যে অতৃপ্তিটা বলছেন না, আমার শ্রোতা হিসেবে মনে হয়েছে আজকে যেন শ্রীকান্ত তাকে অন্যভাবে আবিষ্কার করলাম, কি ব্রততীর এই কথাটা অন্যভাবে আবিষ্কার। এইটাই আমি বলতে চাইছি। থ্যাংক ইউ ফর টেলিং মি দ্যাট। মানে এইটাই আমাদের কথা। মানে একটু কি গান শুনবো? এও আবার একটা মুশকিল, বুঝেছো? মানে মানুষের ওই রবীন্দ্রনাথের কথা না, যে মানুষের সব সমস্যাই চিরকালের। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, এলো আধার ঘিরে, পাখি এলো নীড়ে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। শুনতে শুনতে দেখুন ফুরুত করে সময়টা চলে গেছে, আরো কত কথা না বাকি রয়ে গেল। এই শ্রীকান্তদার সঙ্গে বসলে অনেক কিছু লেখা থাকে, সে প্রশ্নগুলো করা হয়ে ওঠে না, তার আগেই সময়ও ফুরিয়ে যায়। দুই বাংলা শ্রোতা বন্ধুদের জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা? আমার মার পক্ষ হচ্ছে বিক্রমপুর। আমার বাল্যকালটা একটু বরাবরই মামার বাড়ি ঘেঁষা। আমার বাবা হচ্ছেন মুর্শিদাবাদ, আমরা হচ্ছে কান্দি, আমাদের বাড়ি হচ্ছে কান্দিতে, কিন্তু আমরা একটু বরাবর একটু বেশি মামার বাড়ি ঘেঁষা। তো সেই জন্য বাঙাল সংস্কৃতি যেটা, আমি সেটার সঙ্গে বেশি ফ্যামিলিয়ার। আমি বাঙালটাও খুব একটা খারাপ বলতে পারি না, ভালোই বলতে পারি। বাঙালদের রান্নার প্রতি একটু দুর্বলতা এগুলো আছে আমার, বুঝলে তো? আমি আমার বাল্যের একটা ইয়ের কথাই বলছি।
সেটা হচ্ছে যে আমার দিদাকে আমি আজন্ম দেখে এসেছি, ভীষণ রুগ্না, শরীরটা একদম ভুগে ভুগেই শেষ। আমাদের মামার বাড়িতে কমল বলে একটা রান্নার লোক ছিল, তো সে কমলও খুব ভালো রান্না করত। কমল একটা মুসুর ডাল বানাতো খুব ভালো, কিন্তু দিদা মাঝে মাঝে কমলা কি করো সর, হ্যাঁ দেখি বলে। এবার দিদা গিয়ে ওই মুসুর ডালটাই একবার 2-3 বার সাঁতলে দিল, কি একটা করলো, অন্যরকম টেস্ট হয়ে গেল। এতগুলো বছর তারপর কেটে গেল, দিদা চলে গেছে কবে, আমি কোন সময় কথা বলছি, তারপরে কোটি কোটি বার মুসুর ডাল খেয়েছি, কিন্তু ওই মুসুর ডালটা সেই জন্য অধুনা বাংলাদেশ, তার সঙ্গে আমার সেই সময় থেকে একটা যোগাযোগ রয়েছে। তাছাড়া দিদার কাছে বা মা যখন, আমার দাদু চলে আসেন বোধহয় দেশ স্বাধীনতার জাস্ট বোধহয় 4 বছর আগে চলে আসেন। মায়ের খুব ঝাপসা স্মৃতি রয়েছে ওখানকার, কিন্তু আমাদের এই গত 24 বছরে যৎসামান্য গান বাজনা করার সুবাদে অসংখ্যবার বাংলাদেশে যাওয়া, ঢাকায় কতবার গেছি তার কোনো ইয়ত্তা নেই, এবং অন্যান্য শহরেও যেমন চিটাগং, তারপরে আমাদের ফরিদপুর ইত্যাদি সমস্ত জায়গাতে অনেকবার অনুষ্ঠান করতে যাওয়া, এবং সারা পৃথিবীতে এই গান বাজনার সুবাদে আমার অনেক বন্ধু তৈরি হয়েছে নতুন, যারা বাংলাদেশের মানুষ। সুতরাং বাংলাদেশের সঙ্গে ইন আ ওয়ে আমার নিত্য যোগাযোগ আছে। আর 2 নম্বর কথা, যে কথাটা আমি বিশেষভাবে বলতে চাই, এটা না বললে আমি একটু বলার লোভ বা সুযোগ আমি ছাড়ব না, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষরা যেভাবে বাংলা গান ভালোবেসে শোনেন তার কিন্তু কোনো তুলনা নেই, এবং তার একাধিক প্রমাণ আমি অনেক জায়গায় পেয়েছি। আমার অসম্ভব সুন্দর সমস্ত এক্সপিরিয়েন্স হয়েছে। এমনও বলছি যে গান গাইতে গাইতে আমার গলাটাও ভেঙে গেছে, কিন্তু ওরা ছাড়ছেন না। এই যে ভালোবাসা, নিরন্তর ভালোবাসা দেখানো, এই ভালোবাসার নিখাদ ভালোবাসা, এবং সেটা শুধু আমি বাংলাদেশে গিয়ে বলছি না, বাংলাদেশের যে মানুষেরা পাশ্চাত্যের কোনো দেশে রয়েছেন তারাও ঠিক এই একই রকম আবেগ দেখিয়েছেন। এবং আমিও মনে করি যে মাঝখানে একটা পার্টিশন আছে বটে। কলকাতা থেকে যখন ঢাকা যাই, 25 মিনিটের ফ্লাইট, প্লেনটা আকাশে উঠতে না উঠতেই আবার নেমে পড়ে। তো প্রথম যখন যেতাম ঢাকাতে, তখন নিচের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতাম যে দেখি তো কোনো পার্টিশন বোঝা যায় কিনা। অমিতাভ ভট্টাচার্যের লেখা, সুরটা আমারই ছিল। মেঘ মানে না কাঁটা তারের বেড়া, ইচ্ছে হলে এপার ওপার করে, আগে আকাশ দুভাগ করে দেখা, মাটিকে নয় ভাগ করো তারপরে। মেঘ মানে না কাঁটা তারের বেড়া, ইচ্ছে হলে পার ওপার করে, আগে আকাশ দুভাগ করে দেখা, মাটিকে নয় ভাগ করো তারপরে। এই হচ্ছে কথা। বাংলাদেশকে কোনো অভিন্ন দেশ বলে খুব একটা মনে করি না। ওরা সারাক্ষণই রয়েছেন, আমরা ওদিকে যাচ্ছি বা ওরা এদিকে আসছেন। মাঝখানে হ্যাঁ হয়তো একটা পাসপোর্ট, ভিসা ইত্যাদি দেখাতে হয়, কিছু প্রোটোকল থাকে, নিয়ম কানুন থাকে, কিন্তু গান বাজনা, কবিতা এসব কথা যদি মাথায় রাখি তাহলে এই জিনিসগুলোর খুব একটা বিশেষ গুরুত্ব নেই। ওই কথাটা, মাঝখানে না কুচি আছে থাকুক গে পাহারা, ব্যাস। আজকে আমাদের সঙ্গে অতিথি অনুষ্ঠানে এতক্ষণ ছিলেন শ্রীকান্ত আচার্য। এরকম আরো অনেক কথা শুনতে, জানতে, শোনাটা বন্ধ করবেন না কিন্তু। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন শ্রীকান্ত আচার্য। আলাপচারিতায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়। সম্পাদনা, প্রযোজনা অনন্যা মজুমদার।